আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি, আমি ইমরান এইচ খান। আজকে ঘটনা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি, আর কথাগুলো বিশেষ প্রয়োজন অনুভব করাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা হয়তো ইতিমধ্যে সবাই অবগত আছেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের ছাত্র ভাই বোনেদের এক বিশাল সমাবেশ চালু হয়েছে। তাদের একটি দাবি নিয়ে আন্দোলন চলছে। তো আশা করি আপনারা জানেন এই বিষয়ে আমার থেকেও ভালোভাবে। তো আমি শুধু আপনাদেরকে এটাই বলবো, আপনারা আপনাদের জায়গায় থেকে তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, তাদের সাপোর্ট করুন। কেননা তাদেরকে সাপোর্ট করার মাধ্যমে আপনারাই পারেন এই দেশকে পুনরায় গঠন করতে। শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তবায়ন বা সবার জন্য ভালো একটা দেশ গঠনে আপনারাই পারেন সহযোগিতা করতে। আজকে যদি আপনারা তাদের পাশে না দাঁড়ান, এখন থেকে 5-10 বছর পরে হয়তো আপনাদের সন্তানেরাও একটা সময় আসবে যখন তারা তাদের অধিকারটা পাবে না, যখন তারা তাদের ন্যায্য অধিকার না পেয়ে তারাও একটা সময় আন্দোলন করবে। তখন কি আপনারা চাইবেন এইভাবেই পাখির মতো তারাও গুলি খেয়ে মারা যাক, এইভাবে তারাও পড়ে থাকুক কোনো এক রাস্তায়? অবশ্যই এটা কারো কাম্য না। আজকে যারা মারা গেছেন তারাও কিন্তু কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো প্রিয়জন। তো আপনাদের কাছে এইটাই অনুরোধ রইল, তাদের পাশে দাঁড়ান, তাদের শক্তি হয়ে, তাদের সাপোর্টার হয়ে, তাদের সাথে রুখে দাঁড়ান এই দেশের ভ্রষ্টাচারী অপশক্তির বিরুদ্ধে। আজকে যদি আপনারা তাদের পাশে দাঁড়ান, আপনার সন্তান একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা পাবে, আপনার সন্তান একটা সুস্থ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। তাদেরকে এই অন্যায় সহ্য করতে হবে না, তারা তাদের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তো তাদের জন্য হলেও আপনাদের উচিত যে যার জায়গা থেকে যতটা পারেন এই ছাত্র ভাই বোনেদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট করা। আসলে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এই সব বিষয় নিয়ে, কি বলবো জানি না, বা কতটা গুছিয়ে বলতে পারতেছি সেটাও জানি না। শুধু আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, আপনারা সবাই এই দেশের জনগণ, আপনারাই এই দেশের মূল শক্তি, আপনারাই এই দেশের মালিক। এই গোটা কয়েক মানুষ এরা কিন্তু এই দেশের মালিক না, তাদেরকে আমরাই দায়ভার দিয়েছি এই দেশ পরিচালনা করার। তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট মানে জনগণের সেবক। এখন সেবক কথাটা বলা চলে না, তারা হচ্ছে জনগণের চাকর। আর চাকরকে কিভাবে সঠিকভাবে রাখতে হয় সেটা আমাদের বাঙালিরা কিন্তু খুব ভালোভাবেই জানে। 71 সালে আমাদের হাতে কিন্তু কোনো হাতিয়ার ছিল না, আমাদের হাতগুলোকেই কিন্তু আমরা আমাদের হাতিয়ার বানিয়ে নিয়েছিলাম। পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম। আজকে আর একবার স্বাধীনতার প্রয়োজন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন এই ছাত্রদের পাশে দাঁড়ান, তাদেরকে এইভাবে হারিয়ে যেতে দিয়েন না। তাদের মধ্যে যে এই শক্তিটা, তাদের মধ্যে যে এই ন্যায়পরায়ণতার একটা আবির্ভাব হয়েছে, এটাকে আপনারা যত্ন করতে শিখুন। দেখবেন এরাই ভবিষ্যতে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সুন্দর একটা দেশ উপহার দেবে আপনাদেরকে, যেখানে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আর সর্বোপরি শহীদ আবু সাইদ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করেন। আর কত রক্ত দেখবেন ভাইরা, আর কত মা তার কোল হারা করবে, আর কত ভাই তার ভাইকে হারাবে, আর কত বোন তার ভাইকে হারাবে, আর কত প্রিয়জন তার প্রিয়জনকে হারাবে। এ দেশকে কি আমরা পারি না একটি সঠিক নিয়মের গণ্ডিতে বাঁধতে? এই দেশকে কি পারি না আবার পুনরায় স্বাধীন করতে? হয়তোবা আমার কথাগুলো অনেকের পছন্দ হবে না,
কিন্তু আপনাদের মাঝে যদি বিবেক থাকে, আপনাদের মাঝে যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আমি মনে করি আপনারাও আমার সাথে একমত হবেন। বলতে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আর যদি আপনাদের মাঝে থাকে এরকম যে আপনাদের অভ্যাস হয়ে গেছে মানুষের গোলামি করা, নিজের আত্মসম্মান বোধ, নিজের অস্তিত্ব বলতে যদি কিছুই না থাকে, তাদেরকে আমার বলার কিছু নেই। আপনারা তো বেঁচে থেকেও মরা। কোনো এক মহৎ ব্যক্তি বলেছিল যে তুমি জন্মের সময় হয়তো কেঁদেছ, কিন্তু তখন অন্য মানুষরা হাসছে। কিন্তু তুমি এমন কোনো কর্ম করো না যার জন্য তোমার যখন মৃত্যু হবে, মানুষ তোমার মৃত্যুতে দুঃখ প্রকাশ না করে উল্লাস করবে, হাসবে তোমাকে নিয়ে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। গুছিয়ে বলতে না পারার জন্য আমি দুঃখিত। আপনারা আমার থেকে আরো ভালো বোঝেন, আপনারা আমার থেকে জ্ঞানী, আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান। তাই চাইব আপনারা আপনাদের এই বুদ্ধিকে, আপনাদের জ্ঞানকে সৎ এবং সঠিক জায়গায় প্রয়োগ করেন। তারা যদি গুটি কয়েক মানুষ হয়ে থাকে, আমরা কিন্তু লাখো। তো ভয় কিসের? আমরা কি পারি না দেশকে পুনরায় স্বাধীনতার স্বাদ দিতে? আমরা কি পারি না আমাদের নিজেদের অধিকারকে বুঝে নিতে? তো অনেক কথাই বলে ফেললাম, ক্ষমা করবেন যদি কারো কষ্ট লেগে থাকে। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের আজকের মূল আয়োজনে। আজকে প্রথমেই আপনাদের জন্য থাকছে আমাদের মকসেদ ভাইয়ের একটি আগুন বরাবর একটি ঘটনা। এই ঘটনাটি কতটা আপনাদের ভয়ানক লাগবে জানি না, তবে এই ঘটনাটি প্রকাশ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের দেশ, আমাদের সমসাময়িক অবস্থা বা আমাদের দেশের আইন প্রণয়ন বা আমাদের দেশের এই ভ্রষ্টাচারিতার কিছুটা রূপ তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই ঘটনাটি। আশা করি এই ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে এই ঘটনার মাধ্যমে হলেও মানুষের কাছে আমরা কোনো একটা মেসেজ দিতে পারি, ভালো কিছু জানাতে পারি, তাদেরকেও যেন সচেতন করতে পারি। তো এরপর শুনতে পাবেন আমাদের দ্বিতীয় ঘটনা, অর্থাৎ মিমাপুর রাত ৩টার পরে নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তো এরপর থাকছে আপনাদের জন্য আমাদের তৃতীয় তথা শেষ ঘটনা, সেটি হচ্ছে রাজন আহমেদ ভাইয়ের আয়নার ভূত নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভয়ঙ্কর সুন্দর লাগবে। তো বন্ধুগণ, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। তো আর কথা বাড়াবো না, চলেন শুনে আসি আমাদের সবার প্রিয় মকসেদ ভাইয়ের সেই ঘটনাটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, ৭ বাই রেল ক্রসিং। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় আমাদের ভূত আড্ডা চ্যানেল অনেক দূর এগিয়ে গেছে। আপনারা যদি আমাদের এমনভাবেই সাপোর্ট করেন, ইনশাল্লাহ তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ, এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আমাদের এই ঘটনাগুলো। আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাচ্ছি। আজকে
আপনাদের আলী হুজুরের ঘটনা দেইনি, কারণ মাঝে মধ্যে ভিন্ন কিছু শুনলে সবার ভালো লাগবে। আর তাই আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম অন্যরকম ভয়ঙ্কর একটা ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাদের হার্ট দুর্বল তারা একটু সাবধানে শুনবেন। তাহলে শুরু করা যাক। ঘটনাটি কাল্পনিক, তাই এটার সাথে বাস্তবিক কোনো কিছুর মিল বা সদৃশ্য থাকাটা এটা নিহাতি কাকতালীয়। তো চলুন ঘটনা শুরু করা যাক। এক দেশে ছিল বিশাল, ভয়ঙ্কর এবং বিদঘুটে এক ভূত। তার নাম ছিল শামচু। শামচুর মনে সুখ ছিল না। জীবনের ৩৩টি বসন্ত পেরিয়ে শামচু তার মনের মতো পেতনি খুঁজে পায়নি। আশেপাশের যেসব পেতনি শামচুর পেছনে ঘুরঘুর করতেও তাদেরকে শামচু মোটেও পছন্দ করত না। শামচুর একটাই কথা, তার জীবন সঙ্গী হতে হবে দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে কুষ্টি আর সব থেকে বদরাগী। তার এই রিকোয়ারমেন্ট শামচুর দেশের কোনো পেতনির মাঝেই ছিল না। শামচু একবার নজর দিয়েছিল কোনো এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। বলে রাখা ভালো, এটা কিন্তু মোটেও বাংলাদেশের না। কিন্তু তা আর হয়ে ওঠেনি। চৌখস রাজনীতির চালে বিরোধী দলের প্রধানের দিকেও ঝোঁক ছিল, কিন্তু একটাই প্রবলেম, তার নাকি চোখের উপরে ভ্রু নাই, খালি একটা পেন্সিলের মতো দাগ। তাছাড়া একটু ফর্সা, যা ভূত মহাশয় মোটেই পছন্দ করতেন না। ভূত শামচুর মনে আর একটা কষ্ট ছিল, সে এখনো পর্যন্ত কোনো মানুষকে হত্যা করতে পারেনি, যা হচ্ছে ভূত জগতের নেক্কারজনক ঘটনা। যতবারই সে মানব সম্প্রদায়ের কাউকে খুন করতে গেছে ততবারই কোনো না কোনো ঝামেলায় ফেসে গেছে। এই যেমন ধরেন, যখন জেটলিকে খুন করতে গেছে তখন তাকে সারাদিন কুম্ফু প্র্যাকটিস করিয়ে ছেড়েছে। যখন স্টিফেন হকিংকে খুন করতে গেছে তখন হকিং সাহেব তাকে কোড ওয়ার্ডে কিছু গালি দিয়েছে, যার অনুবাদ করতে স্বয়ং শামসু লজ্জা পায়। যখন অ্যাঞ্জেলিনা জেলিকে হত্যা করতে যায়, সেই কথা না বলাই ভালো, শুধু বলা যায় 18+। যাই হোক, এত সব সংকীর্ণতা পেরিয়ে আর কাউকে হত্যা করা হয়নি। তাকে ভূতমহলের সবাই কুফা শামসু নামে চিনত। এই বদনাম ঘোচাতে শামসু ডিসিশন নিল বাংলাদেশ নামের উন্নয়নশীল, হতদরিদ্র আর মানবতান্ত্রিক দেশে যাবে। লোকমুখে শোনা যায় সেখানেই বটতলা, হিজলতলা, গুলিস্তান কিংবা প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশে তার স্বপ্নের সেই পেতনির দেখা মিলতে পারে। তাছাড়া বিশাল জনসংখ্যার সেই দেশে একজন মানুষ খুন করা কোনো ব্যাপার না। সেখানে নাকি যাদের জনগণের রক্ষক বলে তারাই নাকি ঘুষ খেয়ে জনগণের জান নিয়ে খেলে। ব্যাপক মজার দেশ। শামসু ভাবলো এক ঢিলে দুই পাখি মারবে, পেতনিও খুঁজবে আর খুনও করবে। শামসু নতুন একটা প্ল্যান করলো, সে মানুষের বেশে যে খুন করবে, সুতরাং যেই কথা সেই কাজ। তল্পিততলা শহর রওনা দিল বাংলাদেশের রাজধানীর উদ্দেশ্যে। প্রথম বিপত্তি ঘটল বর্ডার পেরিয়ে আসার সময়। বিএসএফ নামক কি এক বাহিনী শুরু করে গুলিবর্ষণ। কোনো মতে হাঁপ ছেড়ে একটা ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। মানুষের বেশে আসায় বড্ড তেষ্টা পেয়েছে ততক্ষণে। ট্রাকের ভেতরে বোতল দেখে ঢক ঢক করে গিলে ফেলে কয়েক বোতল। কিন্তু বেচারা শামসু কি জানতো, সেই ট্রাকে ছিল পার্শ্ববর্তী দেশ থেকে আসা ফেন্সিডিল। লাইফে ফার্স্ট ফেন্সিডিল খেয়ে শামসু পুরো পিনিকে দিল এক ঘুম। ভোরের দিকে ঘুম ভেঙে ট্রাক থেকে বেরিয়ে এসে দেখে সে গুলিস্তানের 0 পয়েন্টে। খুশিতে ডগমগ হয়ে সে যখন রাস্তা পার হতে গেল, দেখে পুরো শরীরে গিটে গিটে জোড়ায় জোড়ায় ব্যথা। হতভাগা শামসু কি জানতো যে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা এতখানি পঙ্গু। পুরাই শকিং মুডে মাজারের পাশে কোনো এক হোটেলে যে কলিজা ভুনা আর গরম পরোটার অর্ডার দিয়ে আয়েশ করে বসে সে। মাছির ভন ভন শব্দে কিছুটা বিরক্ত শামসু। কিছুক্ষণ পরে একটা ছেলে কলিজা ভুনা আর পরোটা নিয়ে যায়, সাথে 2 গ্লাস ফিল্টার পানি, যার মধ্যে 2 আঙ্গুল ডুবিয়ে রেখেছে ছেলেটা। কি আর করার, সবকিছু মানিয়ে নিতে হবে ভেবে শুরু করলো খাওয়া।
কিন্তু এই দেশের কলিজা ভুনার সাথে তেলাপোকা ভুনা ফ্রি মিক্স করে সেইটা শামসুর ভাবতেই পারেনি। খাওয়া শেষে বিল দিতে যেয়ে বিপত্তি। কোন বেটা পকেটমার যেন শামসুর এক্সচেঞ্জ করা সব টাকা ওয়ালেট সহ মেরে দিয়েছে। কি আর করার, এই অজানা দেশে কি আর নিজের পরিচয় দেবে। চুপচাপ ছোটখাটো একটা গণধোলাই হজম করে নিল। শেষে তুলে দেওয়া হলো দারোগার হাতে। দারোগা অফার করলো 200 টাকা দিলে ছেড়ে দেবে, কিন্তু টাকা নাই বিদায় 2 দিনের জন্য লকআপে খুনি কালকাটা মাজিদের সাথে রাখা হলো তাকে। ভূত শামসু থেকে এই মাজিদের রেকর্ড ভালো, 9টা খুন করেছে অলরেডি। থানা হাজতের টয়লেটের গন্ধ পারলে পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসে। ঠিক 2 দিন পরে হালকা উত্তম মাধ্যম দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। ঢাকা শহরের ট্রাফিক জ্যামে অনেক মূল্যবান সময় নষ্ট হয় শামসুর। যোগাযোগ মন্ত্রীকে অভিসম্পাত করে বেরিয়ে পড়ল মিশনে। শামসু শুনেছে যুদ্ধ অপরাধী নিয়ে এই দেশে একটা তুরকালাম কাণ্ড চলছে, তাই সিদ্ধান্ত নিল একটা যুদ্ধ অপরাধীকে হত্যা করে হাতে খড়ি দেবে সে। এতে এই দেশের কিছুটা উপকার হবে, তারও কাজ হয়ে যাবে। একজন যুদ্ধ অপরাধীকে টার্গেট করে ফেলল। সে ছিল একজন হুজুর। যেই বাবা সেই কাজ। গভীর রাতে পৌঁছে গেল হুজুর সাহেবের বাসায়। বেডরুমে ঢুকে শামসুর চোখ কপালে। হুজুর সাহেব তার বিবি সাহেবানার সাথে সাম্বা ডান্সে মশগুল। সম্মোহন শক্তি দিয়ে ভূত তাকে সেখান থেকে বের করে আনলো। তারপরে নিজের সেই রক্তমাখা ভয়ঙ্কর রূপে ফিরল। গা ছমছম অবস্থা, নিকষ কালো অন্ধকার, একটি আলপিন পরার শব্দেও চমকে দেবে। ভয়ঙ্কর গলায় শামসু শুধাইল, হুজুর, আমি তোর জম হয়ে এসেছি। এই অমাবস্যায় তোকে খুন করে আমি আমার দুর্নাম গোছাবো। শামসুর এই হুমকিতে হুজুর সাহেবের কোনো ভাবান্তর হলো না, বরং উনি 3বার কোনো এক মৌলানার নাম নিয়ে ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজের আলোচ্য বিষয়, দুনিয়াতে মানুষ আর জিন জাতি ব্যতীত অন্য কোনো জাতি নাই। ওয়াজ করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। শামসুর যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ফজরের ওয়াক্তের পরে তার মানুষ রূপে আসতে হবে। সুতরাং সেদিনের মিশন ফেল। পরদিন ভেবেচিন্তে শামসু ঠিক করলো রাষ্ট্রপতি আল্লুর রহমানকে হত্যা করবে। বেচারা উইদাউট ওয়াইফ কষ্টে আছে, তাছাড়া ওনার বয়স হয়েছে। তাকে হত্যা করলে এই দেশে ইয়ং কোনো নেতৃত্ব আসবে। সুতরাং রাতে শামসু চলে গেল রাষ্ট্রপতির ভবনে আল্লুর রহমানকে খুন করতে। কিন্তু সেখানে যে ভূত বাবাজি পুরাই বেকুব হয়ে গেল। ভেবেছিল রাষ্ট্রপতিকে সামান্য ভয় দেখালেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে, কিন্তু রাষ্ট্রপতি 1000 মিলিগ্রামের ঘুমের ট্যাবলেট খেয়ে অস্থির এক ঘুম দিয়েছে। বুঝতে বাকি রইল না এদেশের রাষ্ট্রপতিরা নাক ডেকে ঘুমায় আর প্রধানমন্ত্রী তার চেলাপেলা মন্ত্রী মহোদয় নিয়ে দেশ চালায়। কি আর করার, ঘুমন্ত মানুষকে হত্যা করা কাপুরুষের কাজ, যা শামসুর দ্বারা সম্ভব না। সুতরাং মিশন ফেল এগেইন। তৃতীয় দিন শামসু ঠিক করলো বিরোধী দলের প্রধান মাজেদা মিয়ার বড় ছেলে বারেক মিয়াকে খুন করবে। পরে খোঁজ খবর নিয়ে দেখলো মেরুদণ্ডহীন বারেক মিয়া উচ্চতর চিকিৎসা নেওয়ার জন্য বাইরে ডিগ্রি নিতে গেছে। কি আর করা, ছোট ছেলে গোগোর দিকে নজর দিল শামসু। এই রাতই হবে শেষ রাত গোগোর জীবনের। নিজের ভয়ঙ্কর রূপে গোগোর ঘরে ঢুকলো শামসু। বেচারা শামসু ঘরে প্রবেশ করে ভোগড়ে গেছে। সে নিজের অস্তিত্ব ভুলে গেছে গোগোকে সামনে দেখে। তখন শামসু গোগোকে বলল, অভয় দিলে একটা কথা বলি বস, আমি আপনাকে খুন করতে এসেছি। অনুমতি দিবেন? তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। গোগো হুমায়ুন ফরিদের হাসি দিয়ে বলল, আরে বেটা, সেটা পরে হবে, আগে 2 প্যাক খেয়ে নে। যাই হোক, রুহ আফজার নেশায় পরে সেদিনের মিশন ক্ষান্ত দিল শামসু। শামসু দেখতে পেল পত্রিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি সাকিব আল হাসান আর তামিম ইকবাল নামের একজন দেশবরেণ্য ক্রিকেটারকে
পদচ্যুত করেছে। সোজা চলে গেল সভাপতির অফিসে। সভাপতি সাহেব তখন ঘুষের টাকা গোনায় ব্যস্ত। শামসু যতই বলে যে সে জান নিতে এসেছে, সভাপতি যেন কানেই তোলে না তার কথা। শেষে সভাপতি বিরক্ত হয়ে একটা জার্সি ধরিয়ে দিয়ে বলল, সবই আমার কথা মতো হবে। আগামীকালের ম্যাচে তুমি মাঠে নামবা, যাও অনুশীলন করো। শামসু বুঝতে পারলো এই দেশের রাজনীতিবিদরা এক কাঠি সরেস। সুতরাং এবার তার চোখে পড়ল মিডিয়া আর সংস্কৃতির অঙ্গনের দিকে। প্রথম কালোর বরুণ চৌধুরীর সামনে যে নিজেই লজ্জা পেয়ে গেল। বেচারা এই বয়সে ফিডার খায়, কি অবস্থা! হতাশ না হয়ে সেদিন চলে গেল নায়িকা মুনসুনের বাড়িতে একাই ছিল মুনসুন। এতটাই মোক্ষম সুযোগ, বাথরুমে বাথটাবের পানিতে চুবিয়ে মারতে হবে তাকে। নিজের গায়ে কারওয়ান বাজার থেকে গরুর রক্ত মেখে হাজির হলো মুনসুনের বেডরুমে। কারওয়ান বাজার থেকে রক্ত মাখতে যে কুত্তাদের সাথে যে যুদ্ধ করতে হয়েছে সেই কথা নাইবা বললাম। যাই হোক, বিভৎস চেহারা নিয়ে মুনসুনের সামনে দাঁড়াতেই মুনসুন ফিট হয়ে বিছানায় পড়ে গেল। শামসু ভাবল এটাই সুযোগ, এবার ওকে বাথটাবে নিয়ে চুবিয়ে মারতে পারলেই কেল্লাফতে। কিন্তু শামসুর কপাল বরাবরের মতোই তার বিরুদ্ধে। সারা রাত চেষ্টা করেও বেচারা ভূত নায়িকা মুনসুনের 300 টনের ভারী দেহটা বাথটাব পর্যন্ত নিয়ে যেতে পারেনি। এবার সে ঠিক করলো হিজরা খ্যাত নামক কোনো এক নায়কের জান নেবে। রাতের বেলায় সকলের চোখে ফাঁকি দিয়ে ঢুকে পড়ল হার্ট থ্রব সেই নায়কের বাড়িতে। বেডরুমে ঢুকেই 2 হাতে নিজের চোখ ঢেকে ফেলল শামসু। নায়ক মেয়েদের গাউন পরে শুয়ে আছে, ঠোঁটে লিপস্টিক মুছতেও যেন ভুলে গেছে। ভূত যখন পায়ে সুরসুরি দিয়ে নায়ককে জাগাতে চেষ্টা করলো, তখন তিনি ঘুমের চোখে বলে উঠলেন সেই বিখ্যাত শব্দ, আম। যাই হোক, অনেক কষ্ট জাগানো হলো তাকে। তারপর কি হলো সেটাও কি আমাদের বলতে হবে? শুধু এতটুকুই বলি, নায়ক শামসু ভূতকে নিয়ে 4.5 মিনিটের একটা ডুয়েট গান গেয়েছিল। সেখানে নায়িকা ফুপুর সাথে যেসব অবিশ্বাসের দৃশ্য থাকে সেসবই ছিল। ভূত কোনো মতে নিজের জান নিয়ে বেঁচেছে সে যাত্রায়। এর মধ্যে শামসু জানতে পারে যে দেশের লাফালাফি করে রক গান গায় এক গায়িকা যার নাম থিলা। পুরা জাতি তার উপরে কি বিলা। শামসু রাতে চুপি চুপি জুয়াদ এর মিউজিক ল্যাবে যেয়ে হাজির। সেখানে জুয়াদ ফিরথিলার নতুন এক অ্যালবামের কাজ চলছিল। ঢোকার আগে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিল শামসু। ভেতরে থেকে থিলার চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল। সুযোগ বুঝে থিলার পাশে যেয়ে দাঁড়ায় ভূত। তারপর থিলা ভূতকে এমন টিচ করেছে যে অ্যাঞ্জেলিনা জোলিও হার মানতে বাধ্য। এতখানি ডোজ অ্যাঞ্জেলিনাও দেবার পারে নাই নায়িকা। পুরান পল্টনের কোনো এক ক্যাসেটের দোকানে নেকা নির্দয় খানের নামের এক গায়কের গান বাজছিল, আর আশেপাশের পাবলিক ও মাসিরা তাকে অভিসম্পাত করছিল। মাসিদের অভিযোগ, নির্দয় খান কপিরাইট আইন ভেঙে তার ভনভন গান নকল করেছে। শামসু এবার হাজির নির্দয় খানের বাসায়, কিন্তু সেখানে যে পুরাই টাসকিতে শামসু। কোথায় নির্দয় খান? সেখানে তো শুধু একটা বানর দেখা যাচ্ছে। বানর হত্যা করে লাভ কি? তাই সেদিনও ফিরে গেল শামসু। এবার লাস্ট ট্রাই, এবার কিছু একটা করবেই শামসু। এবারের টার্গেট দেশের সবচেয়ে বোরিং সিঙ্গার রিপা রহমান। বেডরুমে ঢুকে শামসু দেখলো রিপা ভাবি তার শাড়ি একটার পর একটা চেঞ্জ করতেছে, আর মোটাফুস আঙ্কেল নাক ডেকে ঘুমাচ্ছে। এবার সব থেকে ভয়ঙ্কর বেশ ধারণ করলো শামসু। শিশু পার্কের সামনে থেকে একটা ছুরি কিনেছে সে। সোজা যে ছুরি মারলো মোটাফুস আঙ্কেলের ভুঁড়িতে। ভাগ্যের বিড়ম্বনা, ছুরি গেল ভেঙে। হাতল উল্টে রেখে সেখানে লেখা মেড ইন চায়না। এবার ভাবলো রিপা রহমানকে সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মারবে। কিন্তু শামসুর কপাল কি সেই সুখ আছে? রিপা ভাবিকে শামসু পেয়ে বলল, আহ মোটাফুজ,
আমার গান শোনে না, খালি নাক ডেকে ঘুমায়। আজকে তোমাকে পেয়েছি চান্দু, আর কোথায় পালাবে? রিপা ভাবির সবগুলো অ্যালবামের গান রিপিট শুনতে শুনতে আর শাড়ির বাহার দেখতে দেখতে এবার শামচু অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতেই দেখলো তাকে জেল হাজতে এনে রাখা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাকে যে কয়েদির সাথে রাখা হয়েছে তার নাম পরিমল। পরিমল সম্পর্কে ইতিমধ্যে জেনেছে ভয়ঙ্কর সব তথ্য। আজকাল পরিমলের নজর নাকি কয়েদিদের দিকে পড়েছে। এর আগে যে কয়েদিকে পরিমলের সাথে রাখা হয়েছিল 2 দিন আগে আহত এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। যাই হোক, পুনরায় 2 দিন পরিমল আর হাবিলদারদের অত্যাচার ভোগ করে বাংলাদেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিল ভূত শামসু। আসার সময় বর্ডারের বিড়ম্বনার কথা চিন্তা করে এমিরেটস এয়ারের টিকিট বুক করলো সে। বিমানবন্দর থেকে যখন ইমিগ্রেশনে ঘুষ দাবি করা হলো, তখন শামসুর আর বুঝতে বাকি রইল না যে এই দেশে গোড়া থেকে আগা পর্যন্ত এক অদ্ভুত সিস্টেমে চলে, যা ভূতের জ্ঞানের বাইরে। আর এই দেশের প্রতিটি মানুষ ভূতের থেকেও বেশি অদ্ভুত। ভারাক্রান্ত মন নিয়ে সে ত্যাগ করলো তার সকল আশা ভরসা আর বাংলাদেশ। প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা সবার অনেক ভালো লেগেছে। আর গল্পটা হয়তো আপনারা শুনে বুঝতে পেরেছেন আমি কেন লিখেছি। আর যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি মোকসেদ হাসান, বাসার নেত্রকোনা 7 বাই রেল ক্রসিং। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। সত্যি ভাই, ঘটনাটি অসাধারণ ছিল। এই ঘটনাটির প্রয়োজন ছিল ভাই। আপনাকে ভাই আমাদের ভূত আড্ডা টিমের পক্ষ থেকে সেলুট জানাই ভাই, এতটা সাহস নিয়ে এমন দুর্দান্ত একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি ভাই, আমরা আপনার কাছে কৃতজ্ঞ এরকম একটা ঘটনা দেওয়ার জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও এই ঘটনাটির সারমর্ম বুঝতে পারবে, তাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটির সম্পর্কে। আর বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই ঘটনাটি আপনারা আপনাদের প্রিয়জনদের মাঝে বা আপনাদের প্ল্যাটফর্মে শেয়ার করেন, সবার মাঝে ছড়িয়ে দিন, কিছুটা হলেও প্রতিবাদ জানান। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন শুনে আসি মিমাপুর রাত 3টার পরের সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করছি। আজকে আপনাদের যে ঘটনাটির কথা বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই ম্যাট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তে হতো। আমি আবার দিনের বেলায় পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেয়ে পড়ি। যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করেই ঘুমাবো। তার জন্য দরকার হয় ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা বাজে। পড়তে পড়তে মাথা কেমন যেন ভারী ভারী ঠেকছিল, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা আছে, আমি বিকেলে অনেকটা সময় সেখানেই কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে করে চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন। যাই হোক, আমি আমার বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনের মতো পড়াশোনাগুলো নিয়ে ভাবছিলাম।
এমন করে প্রায় 5 থেকে 7 মিনিট যাবার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যেই কোয়ার্টার্সগুলো আছে সেখানে থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না। আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনের প্রবেশপথে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল জানি না, তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। আমার বাড়ির আশেপাশে কোথাও হয়েছে হয়তো। আমরা 2য় তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উকি দিলে নিচের দিকটাই স্পষ্টই দেখা যেত। আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলতে লাগলো। কিসের আওয়াজ ছিল সেটা? যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় যেন কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে হয়তো এসব মাথায় থেকে আউট হয়ে যাবে। কিন্তু 10 মিনিটের মতো শুধুই বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবার যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম, না, কেউ তো নেই। ধীরে ধীরে গিয়ে বসে পড়লাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়। আজকে ঠিক তার উল্টোটা হলো। ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়ে প্রায় মিনিট 10 হবে। এখনো ঢাকা শহরের শীত ভালোই আছে। সেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি। তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম। যেন এইমাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ড ধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরও বলতে গেলে আমার বয়সী অন্যান্য যে কোনো ছেলে মেয়ের চেয়ে আমার সাহস বেশি ছিল। এমনভাবে প্রায় মিনিট 2 কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি, আরেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো। মিম, এই মিম, দেখো। এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম। এবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাইরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নিভানো। শুধু দূরে ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে করলেই ঝুঁকে নিচটা দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচে উকি দিলাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সবসময় জ্বালানো থাকে। সেই আলোয় মেইন গেটের সেখান থেকে শুরু হয়ে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভোলার মতো না। আমি উকি দিয়েই দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তেই উকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপর এসে পড়েছে। ওর মুখটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। ছেলে নাকি মেয়ে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনেই চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3-4 হাতের মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো।
সাথে সাথে দেখলাম আকৃতিকরা আমার থেকে দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমন উড়ে ঠিক তেমনি ভাবে দূরে সরে যাচ্ছে। যত দূর পর্যন্ত আলো যায় তত দূর পর্যন্ত দেখতে পারলাম। শেষ মুহূর্তে একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের আলো বের হচ্ছে ওই জিনিসটার চোখ দিয়ে। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো অবস্থায়। মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, কেমন যেন গড় আওয়াজ বের হলো। ভাগ্য ভালো মা পাশেই ছিল, দৌড়ে এসে হাজির। রান্না করছিল মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি খুবই দুর্বল অনুভব করছিলাম তখন। মাকে বললাম, মা পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল, সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরো জানান, আমাদের বাসায় একটা বিড়াল পালতাম আমরা। সেই বিড়ালটাকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরের তলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপে মৃত অবস্থায় দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না, যেন কেউ চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এবছর পরীক্ষাই দিতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সে বছর পরীক্ষা দেই। জানি অনেকেই বলবেন হ্যালুসিনেশন, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টাপাল্টা দেখেছি। কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সত্যিই দেখেছিলাম। তো ইমরান ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ঘটনাটি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ঘটনাটি শেয়ার করবেন আর আমাকে জানিয়ে দেবেন কোন এপিসোডে আমার ঘটনাটি প্রকাশ করতে যাচ্ছেন। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ ভূত আড্ডা টিম, এত সুন্দরভাবে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মিম আপু এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ঘটনাটি সত্যি অনেক ভয়ঙ্কর ছিল, অনেক ভালো লেগেছে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি ভীষণ রকম ভালো লেগেছে। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় তথা শেষ ঘটনায়। চলুন শুনে আসি রাজন ভাইয়ের আয়নার ভূত নামক সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘটনার নাম দিয়েছেন মৃত্যু শিকল বা ডেথ চেইন। একটা দুঃস্বপ্ন, স্বপ্নটা চলছেই, থামার কোনো নাম নেই। হঠাৎ উঠে বসলো সুমন, সারা শরীর ঘামে ভিজে গেছে, হাঁপ ছেড়ে বাঁচলো যেন। এরকম স্বপ্ন মানুষ দেখে? ডান দিকে ফিরে তাকাতেই চমকে ওঠে, আরে ওটা তো আয়না। আয়নায় নিজেকেই ও দেখছে। সারা রাত আর ঘুম আসবে না বলে মনে হয়। এমন একটা দুঃস্বপ্ন, কে যেন ওকে বেঁধে দিয়েছিল। পা দুটো খোলা ছিল, হাঁটছিল ও, আর কোত্থেকে যেন অজস্র কুড়াল উড়ে আসছিল ওর দিকে। কিভাবে যে বেঁচেছে একবার ভাবে স্বপ্নটা নিয়ে, তারপর চিন্তা করে দুঃস্বপ্ন নিয়ে ভেবে কি হবে। ঘুমানোর চেষ্টা করি। শুয়ে শুয়ে কিছুক্ষণ মিলির কথা ভাবলে হয়তো ঘুম চলে আসবে, কিন্তু তাও হলো না।
রাতটা কোনো মতে পার করলো সুমন। মিলি সুমনকে দেখে চমকে উঠল আর জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? জবাবে সুমন বলল, কিছু না। মিলি আবারও জিজ্ঞেস করে, এমন চেহারা কেন? জবাবে সুমন আবারও বলল, কিছু না বললাম তো। মিলি আবারও চেপে বলল, বলো না কি হয়েছে। তখন সুমন ধমকের স্বরে বলল, আহ চুপ করো তো, কথা বলতে ভালো লাগছে না। এটা ইদানিং সুমনের অভ্যাসে পরিণত হয়েছে, কথায় কথায় রেগে যায়। মিলি কিছুই বলেনি, ভেবেছে সময় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু সুমনের এই অভ্যাসটা দিন দিন বেড়েই চলছে। কি হয়েছে ওর? কিছু তো বলেও না। এদিকে সুমনের মাথায় অন্য চিন্তা। ফটোগ্রাফি কোর্সের জন্য ওকে সোনারগাঁও যেতে হবে আগামীকাল। কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। যেভাবেই হোক আজ রাতে ওর ভালোভাবে ঘুমাতেই হবে। কোনোভাবেই আজে বাজে কিছু চিন্তা করা যাবে না। বাসায় ফিরে এলো সুমন। রাতে সময় মতো ঘুমাতে গেল। কিছুক্ষণ পর ওর ঠান্ডা লাগতে শুরু করলো। এসিটা বোধহয় বেশি বাড়ানো হয়েছে। রিমোট নিয়ে অফ করে দিল এসি। তারপরেও ঠান্ডা লাগছে। ব্যাপার কি? বাইরে কি বাতাস বেশি নাকি? জানালা তো সামান্য খোলা। উঠে বসলো সুমন। ডানে আয়নার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চমকে গেল। ওটা কি? গাছের উপর সাদা আলখেল্লা পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। না, শুধু দাঁড়িয়ে আছে তা না, হাততালি দেওয়ার মতো করছে। আয়নায় দেখছে, তার মানে জিনিসটা ওর পিছনে। ভয়ের শীতল শিহরণ নেমে গেল ওর মেরুদণ্ড দিয়ে। পিছনে ফিরে তাকাবে না চিন্তা করেও পিছনে তাকালো, কিছুই নেই। আবার আয়নার দিকে তাকালো, সেখানেও কিছু নেই। চোখের ভুল, মনের ভুল। সে রাতেও ঘুম হলো না ওর। ভোরেই ঘুম ভাঙলো। সোনারগাঁও যেতে হবে। খেয়ে দিয়ে রেডি হলো, বের হয়েও পড়লো। সঙ্গে থাকবে ওদের টিম। সকাল 9টার মধ্যে পৌঁছে গেল। টিম নেমে প্রথমেই এলাকাটা ভালোভাবে ঘুরলো। মনে খটকা লেগে আছে সুমনের। জায়গাটা কোথায় যেন ও দেখেছে, মনে করতে পারছে না, কিছুতেই না। ওই তো দাবার বোর্ডের মতো মার্বেল পাথরের মেঝে, উপরে ঝাড়বাতি লাগানোর জায়গা। কিন্তু এটাও আগে কোথাও দেখেছে মনে করতেই ক্যামেরার লেন্সে ছবি তোলার জন্য চোখ লাগায়। আর তখনই সে দেখতে পায় একটা কুড়াল ওর দিকেই ছুটে আসছে। সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে ও। কিন্তু কোথায় কি? কিছুই নেই। সঙ্গে সঙ্গে মনে পড়ল কোথায় দেখেছে এই জায়গাটা, স্বপ্নে। খুব ভয় পায় তখন সুমন। ভয়ে ভয়ে আবার ক্যামেরা লেন্সে চোখ লাগায়। না, এবার কিছু নেই। বিভিন্ন জায়গার ছবি তুলে টিম সহ ফিরে আসে ঢাকায়। দিনে দিনে কাজে অন্যমনস্ক হয়ে পড়ছে সুমন। এ পর্যন্ত যা যা দেখেছে সেগুলো নিয়েই ভাবে। মনে মনে সেগুলো ওর করতে ইচ্ছা করে। পরের দিন রাতে গাড়িটা নিয়ে চলে যায় আবার সেই জায়গায়। চিন্তা করে আজ কিছু একটা হয়ে যাক, মরে গেলে মরেই যাব। চারদিকে অন্ধকার, দূরে স্ট্রিট লাইটের আবছা আলো। মেইন গেট খুলে ভেতরে ঢুকলো ও। কিছু দেখতে পায় না। তারপর হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সেই ঘরটা খুঁজে পায়, কিন্তু চিন্তা করে স্বপ্নের মতো কে ওকে বেঁধে দেবে যাতে শুধু পা দুইটা খোলা থাকে। চিন্তা বাদ দিল। সাথেই ছিল ক্যামেরা। ছবি তুললো কয়েকটা। এরপর বাসায় ফিরে এলো। ওয়াশ করলো ছবিগুলো দেখে ভূত দেখার মতো চমকে উঠল সুমন। প্রত্যেকটা ছবিতে সাদা কাপড় পরা ভূতটা লেন্সের সামনে বা আশেপাশে, কিন্তু একবারও দেখা দেয়নি। ভয় পেল সুমন। মেজাজও খারাপ হলো। চিন্তা করলো যেই গাছে ভূতটা দেখেছে সেখানেই যাবে। কিছুক্ষণের মধ্যে গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। কিছুই নেই সেখানে। কিছুক্ষণ পর ভূতটা ভেসে এলো কোথা থেকে যেন। ভয় পেল সুমন। থেমে গেল ভূতটা। তারপর উল্টা দিকে ভেসে চলতে লাগলো। অবাক হলো সুমন, কিন্তু ভূতটার পেছনে পেছনে যেতে লাগলো সে। ভূতটাও যাচ্ছে, সুমনও হাঁটছে। কিছুক্ষণ পরে মনে হলো আর যাওয়া উচিত হবে না, ফিরতে হবে। কিন্তু সুমন দেখে পিছনে যেতেই পারছে না। সামনে চলেছে ওর পা।
সামনের দিকে এগিয়ে চলেছে ভুট্টার পেছনে পেছনে, কারণ সে একটা গোরস্থানের ভেতর ঢুকে পড়েছে, খেয়ালও করেনি। হাঁটতে হাঁটতে একটা গর্তে পড়ে গেল। ভুট্টাকে এখন আর দেখতে পাচ্ছে না, উপুর হয়ে পড়েছে ও। ঘুরে আকাশের দিকে তাকাতেই সজোরে একটা কুড়াল এসে আঘাত করলো ওর মাথায়। মারা গেল সুমন। সুমনের বাসায় এসেছে মিলি। সুমন মারা গেছে আর 4 দিন। মিলাদেও এসেছে, কিন্তু কেউ কিছু বোঝেনি যে কেন সুমন ওভাবে মারা গেল। কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে মিলির। অনেক ভালোবাসতো ও সুমনকে। সুমনের ঘরে ঢুকলো। সুমন ব্যবহার করেছে এরকম কিছু জিনিস নেবে বলে, সুমনের স্মৃতি হিসেবে। সুমনের রুমে আয়নার সামনে বসলো মিলি, চোখ লাল। নিজের আয়নায় দেখে অঝরে কান্না এলো ওর। মুখ নিচু করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মুখ তুলে আয়নার দিকে জানালাটা দেখলো। গাছটা চোখে পড়ল। মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো মিলি, কিন্তু মিলির প্রতিবিম্বটা মিলির মতো উল্টো দিকে জানালার দিকে ফিরে তাকায়নি। আয়নায় মিলির প্রতিবিম্বটা লাল চোখে আর ত্রুর হাসি ঠোঁটে নিয়ে মিলির দিকেই তাকিয়ে আছে। মিলি এখনো জানে না কি অঘটন ঘটিয়ে ফেলেছে ও। সুমনের পর এবার হয়তো ওর মৃত্যুর পালা। তো ইমরান ভাই এবং ভূত আড্ডার সকল লিসেনার্সগণ, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি খুব ছোট, তবে আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের ভালো রেসপন্স পেলে আবারও ঘটনা লিখে পাঠাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাজন ভাই, এত সুন্দর ভয়ঙ্কর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘটনাটি যদিও ছোট্ট একটি ঘটনা ছিল, কিন্তু বেশ ইউনিক আর ভয়ঙ্কর ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি ভীষণ রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো। সত্যি বলতে আমার এই মুহূর্তে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভয়েসের টিউন শুনে বা আমার কথা বলার ধরন দেখে। তো আমাকে ক্ষমা করবেন আপনাদেরকে যদি ভুলভাল কিছু বলে থাকি বা অপ্রাসঙ্গিক কিছু বলে থাকি। আসলে আমি যেটা প্রয়োজন মনে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আবারও শহীদ আবু সাইদ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আর আজকের এপিসোডটি উৎসর্গ করছি শহীদ আবু সাইদ ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শহীদ আবু সাইদ ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।